নওশাদ সিদ্দিকী চলে আসার পরে সেখানে তৃণমূলরা গোবর জল দিয়ে পরিষ্কার করছে। দেখুন, এই যে আপনার নওশাদ সিদ্দিকী, তিনি একজন রাজনীতির একটা কেন্দ্রবিন্দু এই মুহূর্তে। তিনি একটা খুব নামকরা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট ওখানকার, এবং এমএলএ, এবং তার সাথে উনি যে একটা রাজনীতির একটা এই মুহূর্তে একটা খুব উজ্জ্বল নক্ষত্র, সেটা আজকে তৃণমূল প্রমাণ করে দিচ্ছে। আজকে শওকত মোল্লা কন্টিনিউয়াসলি তার পেছনে যে পড়ে আছে এবং তাকে যে বিভিন্ন কারণে তাকে হ্যাকেল করার চেষ্টা করছে, এবং সে যদি রাজনীতির সভা করে, সে সভা করার পর কী করছে, শওকত মোল্লার দলের লোকেরা ওরা কী করছে, গোবর দিয়ে সেটা পোষা করছে। মানে আপনি ভাবুন, এই শওকত মোল্লা যে নিজেকে বলে যে আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি, আজকে সে মানে হিন্দুদের যে গোবর, যে গরুর যে গোবর, সেটাকে তিনি নিজের ধর্ম মনে করে সেখানে গোবর জল দিয়ে। কেন ভাই করছিস? আজকে তোমরা নিজের যে ধর্মটাকে, সেইটাকে তো কলুষিত করছো। আজকে এই শওকত মোল্লা এই যে নওশাদ সিদ্দিকের পেছনে যে হাত ধুয়ে পড়ে আছে, এতে তার লাভ কি হবে? আজকে ওখানকার মানুষ তো দেখতে পাচ্ছে যে শওকত মোল্লা কিছুই করে না, নওশাদ সিদ্দিকী যদি কিছু কাজকর্ম করতে যায়, সেই কাজকর্মটা যে না করতে দেওয়া হয়, সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করে দাও। এবং বন্ধ করার জন্যই বরাবর তার দলের ওপরে যে বিভিন্ন রকমের অকথ্য অত্যাচার, তাদেরকে বিভিন্ন ক্রিমিনাল মামলায় ফাঁসানো, ফলস মামলায় ফাঁসানো, এবং তাদেরকে বারে বারে কোর্টে দৌড় করানো, এইটার পেছনে মূলত হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে নির্দেশে এই শওকত মোল্লা এই ধরনের কাজকর্মগুলো করছে। যার ফলে আজকে ভাঙড়ের মানুষ, আজকে বাসন্তী, গোসাবা, ক্যানিংয়ের মানুষ আজকে দেখতে পাচ্ছে যে কি পরিমাণ অত্যাচার শুধুমাত্র এদের দলের ওপর নয়, ওখানকার মানুষদের ওপরও করা হচ্ছে। ওখানকার মানুষদের দোকানপাট সব ভেঙে দেওয়া হয়েছে, তারা ব্যবসা করতে পারছে না, ব্যবসা বাণিজ্য করতে পারছে না। আজকে রাস্তাঘাটের খারাপ অবস্থা, আজকে ওখানে যে ন্যূনতম যে পরিষেবা, যে শিক্ষা স্বাস্থ্য পরিষেবা, সেটা বন্ধ করে দেওয়া যায়। আর স্কুলগুলোর কি অবস্থা, যে স্কুলগুলোতে পর্যাপ্ত টিচার না থাকার জন্য ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিতে পারছে না। ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে, আপনারা দেখুন আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুতে আপনারা দেখতে পাবেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষার সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে। এত কিছু কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, এই কিছু দিয়েও কিন্তু তারা মানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক মুখী হতে পারছে না ছেলেমেয়েরা। কেন? তার সবথেকে বড় কারণ বুঝতে হবে যে আগামী দিনে কাজ নেই। আগামী দিনে মানুষের কাছে যে ন্যূনতম যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান যেটা প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিসটা নেই বলেই আজকে বাচ্চা ছেলেমেয়েরা তারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে না। সুতরাং এদের এই রাজনীতি, এই যে তৃণমূলের রাজনীতি, এই ধরনের চোরাচালানকারী, এই গরু পাচারকারী, এই ধরনের উদ্বাস্তুদের ডেকে নিয়ে এসে, আজকে সকালবেলা খবর পেলাম নাকি একজন বাংলাদেশের ভোটার, সে নাকি এখানেও তার তৃণমূলের কর্মী কাজ করে হিসাবে, তার এখানে ভোটার লিস্টের নাম আছে, বাংলাদেশের ভোটার লিস্টের নাম আছে। তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, সে বলছে না, আমার ওখানে জমি জমা নিয়ে মামলা চলছে। তাহলে এই যে অনুপ্রবেশকারীদের কথা যে দিনকে দিন আমরা বলে আসছি, এবং দিদিমণি বলছে যে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, এইসব জায়গা থেকে নাকি এখানে উঠে এসছে। আর এই যে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী, যারা আমাদের দেশে ঢুকে পড়ছে, সাম্প্রদায়িক এখানে একটা দাঙ্গা লাগার চেষ্টা করছে, সেটা তো দিদিমণি কিছু বলছে না, আর বলবেও না। কারণ তার একটাই মত, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকীকে যেন তেন প্রকারানো, তাকে বাধা দাও, তাকে যেন উঠতে দিও না, তাকে রাজনীতির কেন্দ্রবিন্দু হতে দিও না। ইতিমধ্যেই ভাঙড়ের যারা তৃণমূলের শাসক দলের নেতা রয়েছে, তারা বলছে যে আইএসএফ কে আমরা ভোট করতে দেব না। কি ইঙ্গিত করতে চাচ্ছে তারা? তাহলে পঞ্চায়েতের মতো কি আবার ভোট লুট কিংবা নৈরাজ্য কি লাশ ফেলার রাজনীতি ভাবছে তারা? দেখুন, 2019-এর ভোটে তো আপনারা দেখতে পেয়েছেন যে আজকে ক্যানিং এলাকাতে এমন হয়েছে যে তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। মানুষ ভোট দিয়ে কেন্দ্রে এসছে এবং তাদেরকে বলা হয়েছে ভাই তোমার ভোট হয়ে গেছে, তুমি চলে যাও। আগামী দিন 2026-এর ভোটেও এটাই হবে। আজকে শওকত মোল্লা মানে যেন তেন প্রকারানোর চেষ্টা করেছে যে তাদের দলের কর্মীদেরকে দিয়ে সমস্ত মানুষের ভোটটা করিয়ে দাও, যাতে মানুষ যারা সঠিক ভোটাধিকার প্রয়োগ না করতে পারে, যারা সঠিক ভোটার তাদের ভোট না দিতে পারে। এবং এটার বিরুদ্ধে আজকে নওশাদ সিদ্দিকী লড়াই করছে বলে তাকে বিভিন্ন রকমের মামলা দিয়ে, তাকে ফাঁসিয়ে, তাকে বিভিন্ন করে দৌড় করাচ্ছে, এবং সে যে মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং সেই পৌঁছানোর পথটা বন্ধ করে দেওয়ার জন্য তার দলের কর্মীর ওপরে মানে জোর করে তাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে, এই তুই যাবি না মানুষের কাছে, গেলে কিন্তু তোকে মেরে দেবো। মানে কি বাজে একটা মানে পরিস্থিতি এই মুহূর্তে আমাদের রাজনীতি তথা পশ্চিমবঙ্গে, যে এখানে যে বিরোধী দল কণ্ঠ, এই বিরোধী কণ্ঠটাকে রোধ করার জন্য মানে এই শাসক দল প্রায় উঠে পড়ে লেগেছে। এই হাইকোর্ট চত্বরে আপনারা কিছুদিন আগে দেখলেন, আপনাদের মিডিয়া চ্যানেল হয়তো দেখিয়েছে, যে একটা সাংবাদিক, তিনি মহিলা, তার ওপর কি অকথ্য গালিগালাজ, তার ওপর চড়াও হয়ে তাকে মারধর করা,
মানে একটা সংবিধানের যারা চতুর্থ স্তম্ভ, এই আপনারা সাংবাদিকরা, তাকে পর্যন্ত এই তৃণমূলপন্থী আইনজীবীরা, এই কল্যাণ ব্যানার্জির নেতৃত্বে কিছু তৃণমূলপন্থী আইনজীবীরা তাদের ওপর চড়াও হয়ে তাদেরকে মেরে তাদের হাইকোর্ট থেকে বার করে দিল। এটা কি কোনো সভ্য রাজ্যে কি এটা হতে পারে? আজকে আপনারা দেখুন না, আপনারা তো বলেন যে গুজরাটে, দিল্লিতে হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিন সরকার এরকম কোনো ঘটনা শুনতে পেয়েছেন যেখানে সাংবাদিককে ধরে মারা হয়েছে? এখানে বঙ্গ টিভির রুজিনা বলে যে মেয়েটা, তাকে মেরে বার করে দেওয়া হলো। কিছুদিন আগে রিপাবলিক বাংলায় সন্তু পান বলে একটা ছেলে আছে, সে হচ্ছে না কি বলে শো করে, তাকে ধরে নিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেয়, তাকে বিভিন্ন রকমের কেস দেওয়া হয়েছে। মানে এ তো চলতে আছে, মানে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্য রাজনীতি শুরু করে আপনার বড় বড় নেতা মন্ত্রী শুরু করে সাংবাদিকদের শুরু করে সবাইকে আমরা আপনার বিভিন্ন রকমের ফলস কেসে ফৌজদারি মামলাতে তাদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা এবং তাদেরকে মারধর করে বেরিয়ে দেওয়া, বিরোধী কন্ট্রোলকে রোধ করতে হবে। আমরা দেখলাম 23-এর যে পঞ্চায়েত ভোট হয়েছিল, সেই পঞ্চায়েত ভোটে ভাঙড়ে নিরীহ সহ উভয় দলের 9 জন মানুষের প্রাণ গেছে, অধিকাংশ আইএসএফ। তো সেই জন্য 24 সালে লোকসভা ভোটে আইএসএফ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়নি, ফাঁকা মাঠেই মিমি চক্রবর্তী প্রায় 1 লক্ষ ভোটে জিতেছে। সেই নিয়ে আমরা দেখতে পাচ্ছি যদি ভাঙড়ের বর্তমান যে সিচুয়েশন আছে, আইএসএফ বলছে আমরা 26-এ ছাড়বো না, আর তৃণমূল যদি আবার তারা এই আইএসএফকে রোধ করতে যায়, আবার কিন্তু সেই জায়গায় মানুষের খুন হওয়ার, মানুষের লাশ পড়ার সম্ভাবনা রয়েছে। কি বলবেন? আগামী দিন 2026-এর ভোটে আপনারা দেখতে পাবেন সেখানে আইএসএফ, নওশাদ সিদ্দিকী, ঠিক আছে, আব্বাস সিদ্দিকী ওরা, এবং তার সাথে আসাদুদ্দিন ওয়েসি ও আসছে, উনিও আসছেন, আম আদমি পার্টিও আসছে। সবাই এখানে 26-এর ভোটের আরো অনেক নির্দল প্রার্থী আছে। আপনারা দেখতে পাবেন যখন ভোটের হবে, যখন নমিনেশন ফাইল হবে, আপনারা জানতে পারবেন যে কত নমিনেশন পড়েছে, কত আপনার ইভিএম মেশিনের লম্বা লাইন, এবং সেই যে ছাপগুলো এবং সেই যে প্রতীকে মানুষ মানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা দাঁড়াচ্ছে। এই তৃণমূলের এই যে তৃণমূল বরাবরই বলে যে সংখ্যালঘুর ভোটে আমরা জিতে এসেছি, আগামী দিন এই তৃণমূলের সংখ্যালঘুর ভোটটাই দেখবেন এদের বিপক্ষে যাবে। আজকে দিদিমণি সেটা বুঝতে পেরেছে, যার কারণে সে দেখছে যদি সংখ্যালঘু ভোট ভাগাভাগি হয়ে যায় তাহলে আমরা জেতার চান্স কম, কারণ হিন্দু ভোট পুরোপুরি বিজেপির দিকে। আজকে মতুয়াদের পেছনে কিভাবে লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন। মতুয়া যারা সত্যিকারের ভোটার তাদেরকে বলছে নাকি এরা বহিরাগত, এরা নাকি আপনার গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, মহারাষ্ট্র থেকে এসছে, তারা এখানকার ভোটার। আজকে নির্বাচন কমিশন এটা পুরো ক্লিয়ার করে দিয়েছে যে এক এপিক নাম্বারে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক থাকতে পারে, একই এপিক নাম্বারে। তার মানে এই নয় যে সে মহারাষ্ট্র থেকে এসে এখানে ওয়েস্ট বেঙ্গলে ভোট দেবে। সে মহারাষ্ট্রের ভোটার আলাদা, ওয়েস্ট বেঙ্গলের ভোটার আলাদা, তার বুথ আলাদা আলাদা আছে, একই বুথের একই এপিক নাম্বার হতে পারে না। এটা তো নির্বাচন কমিশন ক্লিয়ার করে দিয়েছে। আর এই যে আপনার এই কি বলে আমাদের মেয়র, কি নাম ওনার, সিরাজ হাকিম, ঠিক আছে, ওনাকে কে দিয়েছে পারমিশন, কে দিয়ে? নির্বাচন কমিশন কি আপনাকে পারমিশন দিয়েছে? আপনি লোকের বাড়ি বাড়ি গিয়ে সেই ভোটার কিনা চেক করছেন, আপনাকে কে পারমিশন দিয়েছে? আপনি এই ধরনের যে ইলিগাল কাজকর্ম করছেন, আপনার নামে আগামী দিন ফৌজদারি মামলা হবে, কারণ এটা নির্বাচন কমিশন ভোট পরিচালনা করা এবং ভোটাধিকার দেওয়া, ভোটার কার্ড দেওয়া এবং কারা ভোটার সেটা নিয়ে স্ক্রুটিনি করা, এটা নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশন তাদের লোক ঠিক করবে, সারা বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করবে। আপনি একজন মেয়র হয়ে সামান্য রাস্তায় জল নেই, জল জমে যায়, সেই জল নিকাশি ব্যবস্থা করতে পারেন না, মশার উপদ্রব থেকে বাঁচাতে পারেন না, লোকের বাড়িতে কল আছে জল নেই সেগুলো দেখতে পারেন না। আপনি লোকের ভোটার বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে কি সাজাচ্ছেন যে এখানে জাল ভোটার আছে কিনা, তাকে বার করো, আমরা নিয়ে যাবো। এই যে আপনি বলছেন যে ওবিসি সহ বহুজন সমাজবাদী সহ সমাজবাদী পার্টি বহু দল এই পশ্চিমবাংলায় 26-এ প্রতিদ্বন্দ্বিতা করবে, এতে করে আখেরে লাভ হবে কার, লস হতে পারে না? এতে আখেরে লাভ হবে হচ্ছে বিজেপির এবং লস হবে হচ্ছে এই তৃণমূলের চোরামূলের পার্টি। আগামী দিনে এই চোরামূলের রানী এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো তাদেরকে এই রাজ্য ছেড়ে মানে বহিষ্কার করে দেবে এখানকার মানুষ, এবং আগামী দিন ভারতীয় জনতা পার্টির সরকার আসবে এবং নতুন করে রাজ্য রাজনীতিতে মানুষ পশ্চিমবঙ্গের একটা নতুন উন্নয়ন দেখতে পাবে যে কি ধরনের উন্নয়ন করতে হয়। সেই জন্যই কি এই আইএসএফ সহ ছোট ছোট দলগুলোর উপরে তৃণমূলের এত আক্রমণ? অবশ্যই, কারণ তৃণমূল মনে করছে যে এরা নাকি ভোট কাটুয়া, এরা নাকি ভোট কেটে দেয়, কিন্তু আসলে সঠিক নয়। এদেরও প্রাধান্য আছে, ছোট ছোট দলগুলোরও প্রাধান্য। আপনিও তো একটা সময় ছোট দল ছিলেন, আপনি তো হঠাৎ করে আজকে বড় হয়েছেন। আমাদের টিএমসি তো একটা সময় ছোট দল ছিল, কংগ্রেস ছিল, বিজেপি ছিল, সিপিএম ছিল, তখন আপনি কোথায় ছিলেন? আপনারা তো কেউ চিনতই না 1998 সালের আগে। সুতরাং এই ধরনের বাজে কথা বলে লাভ নেই। ছোট ছোট দলগুলো তাদেরও প্রাসঙ্গিক আছে, এবং আগামী দিনে যদি বিজেপি ক্ষমতায় আসে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি, তাহলে এই ছোট দলগুলোর মধ্যেই একজন বিরোধী পার্টি হবে, বিরোধী দলনেতা হবে। হয়তো এই নওশাদ সিদ্দিকী হতে পারে বিরোধী দলনেতা, তৃণমূল হবে না। তৃণমূলকে মানুষ চাইছে না, কারণ আপনি দেখুন না, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান সবকিছুতে তৃণমূল দুর্নীতি। আজকে বাচ্চা মেয়েগুলোকে ধরে ধরে রেপ করে দেওয়া হচ্ছে, মানে লক্ষ্মী ভান্ডারের নাম করে কত টাকা দিয়ে তাদের ইজ্জত কিনে নেওয়া হচ্ছে, তাদের ইজ্জত রাস্তায় লুটোপুটি খাচ্ছে। আর আরেকটা কথা বলছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, যে যদি ভবানীপুরের কোনো মানুষ
আজকে মনে করে যে এই ফিরহাদ হাকিম তাদের বাড়ি থেকে তাদেরকে সাজাচ্ছে, আপনারা নির্দ্বিধায়, আমি আইনজীবী অর্ক মুখার্জি বলছি, আমার কাছে আসুন, আপনাদের হয়ে যত দূর সম্ভব আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি যেতে হয় সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি এই লড়াই করব এবং এই ফিরহাদ হাকিমকে জেলে ঢোকাবো, এটা আমি বলে দিলাম।